আপনারা দেখছেন একুশে টেলিভিশন। গ্রেনেড হামলার সময় ঢাকায় ছিল খুনি ফারুক রশিদ, বললেন প্রধানমন্ত্রী। 21শে আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা। বিভিন্ন জেলায় করোনা উপসর্গে 84 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্র থেকে এলো 312 ভেন্টিলেটর। ডেঙ্গু আক্রান্ত 95% রোগী, রক্তের প্রয়োজন হয় না বলছেন বিশেষজ্ঞরা। প্লাটিলেট সংগ্রহে আধুনিক প্রযুক্তি। বনানীতে ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 15 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21শে সংবাদে। সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের মদদ না থাকলে 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংসতা সম্ভব হতো না। নৃশংস ওই হত্যাকাণ্ডের স্মরণ সভায় তিনি জানান, গ্রেনেড হামলার সময় জাতির পিতার খুনি ফারুক ও রশিদ ঢাকায় ছিল। আলামত মুছে ফেলা, পুলিশ প্রশাসন এমনকি চিকিৎসকদেরও অসহযোগিতা নজিরবিহীন ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2004 সালের 21 আগস্ট অন্ধকার এক সময়। বিএনপি জামাত জোটের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা। মানব ঢাল তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেন নেতাকর্মীরা। গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। চারদিকে রক্ত, আহতদের আর্তচিৎকার। নৃশংস ওই হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। ভয়াবহ ওই গ্রেনেড হামলার 17তম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের স্মরণ সভা। গণভবন থেকে আলোচনা যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগস্ট আসেই শোক আর কষ্টের বার্তা নিয়ে। বিএনপি জামাত জোটের মদদে 21 আগস্ট গ্রেনেড হামলায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই আহত অবস্থা মানুষ যখন পড়ে ছটফট করছে, তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো। যারা আক্রমণকারী, এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি মারা। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। অভিযোগ করেন, হামলার আলামত মুছে ফেলে দায় চাপানো হয়েছিল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ওপর। তদন্ত কমিটি করা হলো এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট এসে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতিতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার ইঙ্গিত ছিল বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন আমি হতে পারবো না। এর আগে কোটলিপাড়া বোমা যখন পোতে, তার আগে বলেছিল 100 বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। মৃত্যু ভয় উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেই কাজ করে যাওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলা মামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। সকাল 9টার পরপরই প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান নেতারা। সমস্ত জাতি অপেক্ষা করছে 21 আগস্টের বিচারের রায়টা জানার জন্য। এই রায়টি দ্রুত কার্যকর করে তাদের শাস্তির বিধানটি করলে যারা আজকে বেঁচে আছে, যারা স্বজনহারা হয়েছে, তারা তাদের আত্মার শান্তি পাবে। তারেক জিয়া সহ সকলকে দেশে এনে তাদের রায় কার্যকরী করার জন্য আমাদের আজকের এই দাবি। শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনের দাবি জানান তারা। সচক্ষে দেখেছি এই 23 বঙ্গবন্ধু অভিনয় সেদিন রক্তের বন্যা বেশি গিয়েছিল এবং হাজার হাজার মানুষ গ্রেনেড হামলা আহত হয়ে চিৎকার করছিল এবং অনেক লোক অনেক লাশ পড়েছিল। এই দিনটিতে সকল ষড়যন্ত্রকারীদের বিচারে আওতাধীন এনে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। হামলার সাথে জড়িতদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করারও দাবি জানান নেতাকর্মীরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 1400 বিভিন্ন জেলায় করোনা এবং উপসর্গে মারা গেছে 84 জন। রাজশাহী সহ 3 জেলায় বেড়েছে সংক্রমণের হার। সুস্থ হচ্ছেন অনেকে। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 69 জন সহ শনাক্তের হার বেড়ে 15.40%। সুস্থ হয়েছে 34 জন। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 12 জনের। নতুন আক্রান্ত 200 জন। শনাক্তের হার 19.38%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 5 ও 4 জনের করোনা উপসর্গ ছিল। শনাক্তের হার 19.08%। বগুড়ায় করোনা উপসর্গে মারা গেছে 8 জন। নতুন শনাক্ত 50। আক্রান্তের হার 24.15%। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে 3.66%। বরিশাল বিভাগে একদিনে করোনা উপসর্গে মারা গেছে 6 জন। নতুন 97 জন সহ শনাক্তের হার 25.26%। গাজীপুরে করোনায় 6 জনের মৃত্যু। নতুন 106 জন সহ সংক্রমণের হার 28.96%। চট্টগ্রামে মারা গেছে 4 জন। নতুন আক্রান্ত হয়েছে 332 জন। খুলনায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু। কুমিল্লায় মারা গেছে 3 জন। সুস্থ হয়েছেন 521 জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে। ঠাকুরগাঁয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 22.58%। টাঙ্গাইল ও নাটোরে মারা গেছে 1 জন করে। ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমণের হার। শনাক্তের হার বেড়ে 26.98%। শুক্রবার ছিল 18.29%। মাসুমা লিসা, 21 টেলিভিশন। যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী 5 চিকিৎসকের সহায়তায় পাঠানো 312টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। ভোরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আব্দুল্লাহ। আমেরিকা প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ সাদেক, মাহসুদুল হাসান চৌধুরী, H আহসান চৌধুরী, মাহমুদুস শাওন বাপ্পি এবং কানাডা প্রবাসী চিকিৎসক আরিফুর রহমান এসব ভেন্টিলেটর সংগ্রহ করেছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই যে রক্তের প্রয়োজন হবে ধারণাটি ভুল। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু আক্রান্ত 95% রোগীর ক্ষেত্রেই রক্তের প্রয়োজন হয় না। তবে প্লাটিলেট কমে যদি রক্তক্ষরণ হয় তবে তা পূরণের জন্য রক্তের প্রয়োজন পড়ে। মহামারীকালে যে কেউই রক্ত দিতে পারবেন, তবে যারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন 28 দিন পর তাদের রক্ত দিতে বাধা নেই। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে মৃত্যুও হচ্ছে। হাসপাতালগুলোতে সাধারণ ডেঙ্গু রোগী এবং আশঙ্কাজনক রোগী ভর্তি হচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় আসা রোগীদের রক্তের প্রয়োজন হয়। রক্তের 3টি উপাদানের মধ্যে অনুচক্রিকা বা হোয়াইট সেল দেয়া হয় রোগীকে। ডেঙ্গু হলেই
রক্ত লাগবে, রক্তের সাদা যেটা প্লাটিলেট অনুচক্রিকা এটা লাগবে, আসল কথা ঠিক না। প্লাটিলেট 10,000-এর নিচে নেমে গেছে এবং ব্লিডিং শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অনুচক্রিকা বা প্লাটিলেট কনসেন্ট্রেট দেব। রক্ত সংগ্রহে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। বছর কয়েক আগেও যেখানে 4 থেকে 6 জন রক্তদাতার কাছ থেকে 1 ব্যাগ প্লাটিলেট পাওয়া যেত, এখন সেখানে একজন দাতার কাছ থেকেই মাত্র 60 থেকে 70 মিনিটে তা পাওয়া যাচ্ছে। প্রোগ্রামিংয়ে যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওইভাবে নির্দেশনা দিলে পরে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড টানে, মেশিনে টানার পরে ওইটা সেন্ট্রিফিউজ করে ওইটার থেকে যেটুকু প্লাটিট পাওয়া যায় ওইটা ব্যাগে রিটার্ন করে, আর বাকি রেড সেল আর প্লাজমা ওটা আবার শরীরে ওনার ব্যাক করে। করোনা মহামারীর মধ্যেও জীবন বাঁচাতে রক্ত দেয়াকে উৎসাহিত করছেন চিকিৎসকরা। তারা বলছেন, উন্নত বিশ্বে রক্তদাতার সংখ্যা শতভাগ হলেও দেশে সেই সংখ্যা মাত্র 31%। WHO-র গাইডলাইন, ওয়ার্ল্ড ব্যাংকের গাইডলাইন আছে, আমাদের ন্যাশনাল পলিসি আছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে রক্তর প্রয়োজন হলে তো রক্ত আমাদের দিতেই হবে, রক্ত নিরুৎসাহিত করার সুযোগই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা খোলা রাখা হয়েছে রক্ত পরীক্ষা, সংগ্রহ এবং দেওয়ার জন্য। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়িতে 6 তলা একটি ভবনের 3য় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 14টি ইউনিট বিমান বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 9:15টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটি 3য় একটি ক্রেস্ট তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস বলছে, ভবনটি প্রধান সড়কের উপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটেরও সৃষ্টি হয়। নিচে সংবাদ বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, কয়েক হাজার মানুষ পানিবন্দী। দুপুর 2টার 21 সংবাদ। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে তিস্তার পানি কমায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজশাহীতে পদ্মার পানি কমলেও বেড়েছে কুষ্টিয়া ও রাজবাড়ীতে। তীব্র হচ্ছে নদী ভাঙন, তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী পয়েন্টে কমেছে পদ্মা নদীর পানি, তবে সদর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার পদ্মাপাড়ে 5,500 পরিবার পানিবন্দী রয়েছে। মহানগরীর পঞ্চবটি, রানীনগর, শিমুলতলা সহ নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের 37 গ্রামের 50,000 মানুষ রয়েছে দুর্ভোগে। ধান, পাট ও মরিচ ক্ষেত সহ কয়েক হাজার হেক্টর জমির ফসল জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের 4টা ইউনিয়ন তো চরাঞ্চল, প্রত্যেক বাড়ি এরা বন্যা কবলিত হয়। ইতিমধ্যে সরকার আমাদের 10 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে, নগদ 3 লাখ টাকা। রাজবাড়ীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 4 উপজেলার নিচু এলাকায় 30 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। তীব্র স্রোতে ভাঙন, আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের। লালমনিরহাটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় হাতীবান্ধার জোয়ানি ব্যারেজ পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 1930 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের সিআরবি এলাকায় রেলকর্মীদের বেতনের টাকা লুট হয়। সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে 3 দিন চট্টগ্রাম স্বাধীন রাখা হয় সূর্য সেনের নেতৃত্বে। আর 1971 সালের মার্চে সিআরবি এলাকার একটি ঘরে চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম বীরুত্তম। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মুক্তিযুদ্ধ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জায়গা সিআরবি এবং পাশের আমবাগান ইউরোপিয়ান ক্লাব। 1930 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এখানে যুব বিদ্রোহ হয় সূর্য সেনের নেতৃত্বে। প্রীতিলতা সেই আন্দোলনে অংশ নেন, পরে ধরা পড়ার আশঙ্কায় আত্মাহুতি দেন। জায়গাটি পরিদর্শনে 2018 সালের জানুয়ারিতে এসেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি। দেশে যেগুলা আন্দোলনের সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন
তাদের ব্যাপারে আমরা চাই যে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম যেমন স্বাধীনতার ইতিহাসটা জানে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর হাতে এখানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম জিএস আব্দুর রব। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন নষ্ট না করতে সরকারের হস্তক্ষেপ চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদের যে স্মৃতিচিহ্ন রয়েছে এখানে এই শহীদদের একে কলুষিত করতে কোনো মতেই দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ শুরু করা নিয়ে 1971 সালের 22 মার্চ সিআরবি এলাকায় বৈঠক করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম। 25 মার্চ রাতে ঢাকায় ক্র্যাকডাউন হলে তিনি সেখান থেকে কয়েকদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মেজর রফিক সাহেব থাকতেন সারসন রোডের নিচের একটি ঘরে। ঢাকায় ক্র্যাকডাউন হয়ে গেছে, তিনিই তো গিয়ে প্রথমে সিআরবির পাহাড়ের ওই জায়গায় তিনি পজিশন নিয়েছিলেন। সিআরবি এলাকায় রয়েছে শহীদ রব সহ অন্তত 10 জন মুক্তিযোদ্ধার কবর। সেই কবরের কাছেই চলছে হাসপাতাল নির্মাণের তোড়জোড়। যে স্থানে হাসপাতাল হতে যাচ্ছে সেই স্থানটিতে 10 জন শহীদের কবর রয়েছে, কাজে এই কবর ভেঙে তাদের এখানে হাসপাতাল করতে হবে, যেটা বর্তমান আইন বিরোধী। সূর্য সেন, প্রীতিলতা আর 71-এর বীর মুক্তিযোদ্ধাদেরও স্মৃতিবাহী সিআরবি সংরক্ষণ করতে রাষ্ট্রের প্রতি আকুল আহ্বান বীর চট্টলার নাগরিক সমাজের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুধু রাজনৈতিক শূন্যতায় সৃষ্টি হয়নি, অর্থনীতিও ঢেকে গিয়েছিল ঘোর অন্ধকারে। দেশে জনগণের সরকার না থাকায় শাসকদের ছত্রছায়ায় রাষ্ট্রীয় সম্পদ চলে যায় মুষ্টিমেয় লোকের হাতে। পথ হারায় বাংলাদেশের অর্থনীতি। অপমৃত্যু ঘটে বঙ্গবন্ধুর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন। তহিদুর রহমানের রিপোর্ট। সদ্য স্বাধীন বাংলাদেশ, চারদিকে ধ্বংসযজ্ঞ, রাষ্ট্রীয় তহবিল শূন্য প্রায়। এমন বাস্তবতায় 1972 সালে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে। অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জনসংখ্যার নিয়ন্ত্রণ ও সমবায় অর্থনীতিও বিশেষ গুরুত্ব পায় তাতে। পাট, চা, চিনি, বস্ত্রসহ জাতীয়করণের আওতায় আসে অনেক শিল্প প্রতিষ্ঠান। তিনি জাতির মনে যে ফাইটিং স্পিরিট বা যুদ্ধ করে জয় করবার যে মানসিকতা দিয়ে গিয়েছিলেন, সেটি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও ব্যবহার করেছেন। আমদানি নির্ভরতা কমিয়ে স্বদেশি উৎপাদন বাড়ানো, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত কৃষি অবকাঠামো উন্নয়নে তিনি খুব জোর দিয়েছিলেন। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনে সুফলও আসে খুব কম সময়ে। কৃষির পাশাপাশি বিকশিত হতে থাকে শিল্প খাত। পাট ও চা হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম। গতি ফিরে বৈদেশিক বাণিজ্যে, আয় বাড়তে থাকে সাধারণ মানুষের। শিল্প খাতটাকে তিনি জাতীয়করণ করেছিলেন, রাষ্ট্রের অধীনে নিয়ে এসেছিলেন। এরকম একটি সময়ে অর্থনীতি কিন্তু সাড়া দিচ্ছিল। 1972 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $93। মাত্র 3 বছরে তা বেড়ে দাঁড়ায় $273। কিন্তু 75-এর 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পথ হারায় দেশের অর্থনীতি। 77-এ মাথাপিছু আয় কমে $128 নেমে আসে। বঙ্গবন্ধু যেখানে মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছতে 13 বছর সময় লেগেছিল। 1988 সালে এসে $270 হয়েছিল মাথাপিছু আয়। সমবায় ভিত্তিক অর্থনীতির যে যাত্রা বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছিল 75-এর পর, তাও প্রায় বন্ধ হয়ে যায়। জনগণের মালিকানাধীন রাষ্ট্রীয় শিল্প কারখানায় গুটি কয়েক মানুষ প্রাধান্য পায়। আর এতে বঙ্গবন্ধুর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের চূড়ান্ত অপমৃত্যু ঘটে। জনকল্যাণ ধর্মী যে অর্থনীতি তিনি চালু করতে চেয়েছিলেন সেটা আর থাকলো না। একটা মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ জড়ো হতে শুরু করলো। তবে দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও পথ খুঁজে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ এখন শীর্ষ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। মাথাপিছু আয়ও দক্ষিণ এশিয়ায় উপরের দিকে। বিশ্লেষকরা বলছেন এখন কেবলই এগিয়ে যাওয়ার সময়।
তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ঝুঁকিতে থাকা নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে চায় ন্যাটো জোট, তালেবানের স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাজ্য। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গ্রেনেড হামলার সময় ঢাকায় ছিল খুনি ফারুক রশিদ, বললেন প্রধানমন্ত্রী। 21 আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা। বিভিন্ন জেলায় করোনা উপসর্গে 84 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্র থেকে এলো 312 ভেন্টিলেটর। ডেঙ্গু আক্রান্ত 95% রোগীরই রক্তের প্রয়োজন হয় না, বলছেন বিশেষজ্ঞরা। প্লাটিলেট সংগ্রহে আধুনিক প্রযুক্তি। বনানীতে ভবনে আগুন, ফায়ার সার্ভিসের 15 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 বাংলায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21 সাথেই থাকুন।